ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পসিবিলিজম। ওকে, তো দেখো ডিটারমিনিজমের একটা ইফেক্ট হিসাবে কিন্তু পসিবিলিজমের এই কনসেপ্টটা এসেছিল। তো পসিবিলিজমের মধ্যে আমরা এই টপিকগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এই যে বললাম যে ডিটারমিনিজমের একটা রিয়াকশন হিসেবে পসিবিলিজমটা আসছে। ডিটারমিনিজমের কনসেপ্টটা কি ছিল বলো তো? ডিটারমিনিজমের কনসেপ্ট এটাই যে নেচার ডোমিনেট করছে, নেচার কন্ট্রোল করছে হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান অ্যাকশনকে। আর পসিবিলিজমের কনসেপ্টটা হচ্ছে যে মানে হিউম্যান চাইলে নেচারকে মডিফাই করতে পারে। ওকে, দেখো এইটুকু বললেই কিন্তু তোমরা বুঝতে পারবে পসিবিলিজম কি, ডিটারমিনিজম কি। শুধু যদি এটুকু নলেজ নেওয়ার থাকে তাহলে তোমরা এখনই ভিডিওটা লিভ করে যেতে পারো। বাট যদি জানতে চাও যে পসিবিলিজম আর ডিটারমিনিজম, ডিটারমিনিজমটা আগে কভার আপ করে দিয়েছি অলরেডি। মানে ফার্দার যদি জানতে চাও যে পসিবিলিজমের এই কনসেপ্টগুলো কিভাবে জিওগ্রাফারদেরকে ইনফ্লুয়েন্স করেছিল এবং জিওগ্রাফাররা যে বিভিন্ন ধরনের থিওরি দিয়েছে সেগুলো কিভাবে ডেভেলপ হয়েছিল তাদের থিঙ্কিংগুলো থেকে, তো সেগুলো যদি ফার্দার জানতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। ওকে, তো যাই হোক, তো পসিবিলিজমের যে এই থিঙ্কিংটা সেটা কিন্তু মেনলি ফ্রেঞ্চ স্কুল অফ থটের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, তো ভিদাল দেলা ব্লাস যিনি ছিলেন তাকে বলা হয় যে পসিবিলিজমের ফাদার। বাট পসিবিলিজম টার্মটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন যে লুসিয়ান ফেভরে। তো এইগুলো কিন্তু মনে রাখবে, অনেক ক্ষেত্রে এগুলো থেকে শর্ট কোশ্চেন এসে যায়। ওকে, তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো, যদি পসিবিলিজমের ডেফিনেশনটা দেওয়া হয় তো সেটা বলা হচ্ছে যে নেচার একটা সার্টেন বাউন্ডারি প্রোভাইড করেছে, ঠিক আছে, আর তার মধ্যেই মানুষকে পসিবিলিটি দিচ্ছে। আর মানুষ কোন পসিবিলিটিটার সঙ্গে অ্যাডজাস্ট করবে সেটা ডিপেন্ড করে যে তাদের ট্র্যাডিশনাল ওয়ে অফ লাইফ যেমন তেমন সে মানে ওই পসিবিলিটিটাকে ইউটিলাইজ করবে বা অ্যাডজাস্ট করবে পসিবিলিটিটার সঙ্গে। তো এই কনসেপ্টটা যদি আমরা ফার্দার ইলাবোরেট করি, ঘটনাটা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে দেখো মনে করো একটা জঙ্গল আছে। সেই জঙ্গলটা মানুষ যে কোনোভাবে ইউজ করতে পারে। তো জঙ্গলের কাঠটা জ্বালানি হিসাবে ইউজ করতে পারে। জঙ্গলটা যদি নদী তীরবর্তী অঞ্চলে হয় তাহলে মানুষ সেই জঙ্গল কেটে নৌকা বানাতে পারে। সেই জঙ্গল থেকে রেলওয়ের স্লিপার বানাতে পারে, ফার্নিচারও বানাতে পারে। বা যদি মানে জঙ্গলগুলো থেকে সেই প্যাকেজিং এর যে কার্ডবোর্ড গুলো হয় না, যার মধ্যে প্যাকেজিং করে ব্যবসা বাণিজ্য হয়, তো সেই রকম প্যাকেজিং এর এও বানাতে পারে। তো নেচার কি করছে, নেচার পসিবিলিটি দিচ্ছে, বিভিন্ন ধরনের পসিবিলিটি দিচ্ছে। তো তুমি চুজ করবে যে তুমি কোনটা নেবে। সেটা তোমাদের ট্র্যাডিশনাল ওয়ে অফ লাইফের উপর ডিপেন্ড করছে। তো এটাই মানে পসিবিলিজমের মধ্যে বোঝাতে চেয়েছে। ওকে, তো এবারে দেখো পসিবিলিজমের কতগুলো অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করে দেবো। পসিবিলিজমের অ্যাসপেক্ট বলতে মানে কিছু ক্যারেক্টারিস্টিক টাইপের, ঠিক আছে। তো পসিবিলিজমে কি বলা হচ্ছে যে ম্যান হচ্ছে যে একটা অ্যাক্টিভ এজেন্ট, আর এনভায়রনমেন্ট যেটা সেটা হচ্ছে প্যাসিভ এজেন্ট। মানে ম্যান যেহেতু অ্যাক্টিভ তাহলে ম্যান চাইলে এনভায়রনমেন্টকে মডিফাই করতে পারে। তারপরে কি বলা হচ্ছে, নেচার হচ্ছে অ্যাডভাইজারের থেকে বেশি কিছু নয়, নেচার জাস্ট আমাদেরকে অ্যাডভাইস দিতে পারে যে কোথায় ডেভেলপমেন্ট করবো বা কতটা ডেভেলপমেন্ট করবো। ওকে, তাছাড়া বলছে যে পসিবিলিজম যেটা সেটা হচ্ছে যে এটা বলছে দেয়ার ইজ নো নেসেসিটি বাট এভরিহোয়ার পসিবিলিটি। বলছে যে যে কোনো জায়গাতেই আমরা পসিবিলিটি খুঁজে পেতে পারি, সেটা যে কোনো হার্স কন্ডিশন হোক না কেন, যতই হার্স কন্ডিশন হোক সেখানে আমরা পসিবিলিটি খুঁজতে পারি। ওকে, যেমন ধরো এখন তুন্দ্রা অঞ্চলে আমরা চাষবাস করছি, এই ডেজার্ট রিজিয়নে ক্যানেলের মাধ্যমে চাষবাস করছি, তো এগুলো কি হার্স ক্লাইমেটিক কন্ডিশন, বাট তার মধ্যেও আমরা পসিবিলিটি খুঁজে নিয়েছি। ওকে, তো বলছে নেচার প্রোভাইড পসিবিলিটি আর ম্যান ইউটিলাইজ করছে সেটা অ্যাকর্ডিং টু হিজ কালচার, ট্র্যাডিশন, লেভেল অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। মানে নেচার তো যে মানে আমাদেরকে পসিবিলিটি দেয়, বিভিন্ন ধরনের অপশন দেয়। তো আমরা চুজ করি আমাদের কালচার, ট্র্যাডিশন বা আমাদের লেভেল অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ওয়াইজ আমরা মানে সেই অপশনগুলোর মধ্যে কোনটা চুজ করবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। ওকে, তাছাড়া পসিবিলিজম কি বলছে যে হিউম্যান বিইং এর কাছে একটা রেঞ্জ অফ অপরচুনিটি আছে, পসিবিলিটি আছে। আর হিউম্যান বিইং তার তার মধ্য থেকে যে কোনো একটা চুজ করে নেয়। সাপোজ যদি এখানে একটা এক্সাম্পল বলি, একটা পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকাতে তুমি চা চাষ করতে পারো বা পশুপালনের জন্য উপযুক্ত, বা ফলের চাষও হতে পারে, বা সেখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রিও গড়ে তুলতে পারে। তাহলে কি নেচার আমাদের কাছে এতগুলো অপশন দিচ্ছে, তো আমরা কিভাবে ইউটিলাইজ করব সেটা আমাদের মানে কালচার, ট্র্যাডিশন এগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, তাছাড়াও কি বলছে যে যে নলেজ আর টেকনোলজি ডেভেলপ হওয়ার পরে হিউম্যানরা এটা ভেবেছিল যে আমরা টোটালি কমপ্লিটলি ন্যাচারাল এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারি। তো পসিবিলিজমের এই অ্যাসপেক্টগুলো ছিল। ওকে, এরপরে আমরা দেখে নেব। দেখো পসিবিলিজমের রাইজটা যদি দেখি, পসিবিলিজম কিন্তু এখনকার নতুন কোনো কনসেপ্ট নয়। আমরা দেখব প্লুটোর টাইম থেকেও মানে পসিবিলিজমটা ছিল। প্লুটোর লেখাতেও পসিবিলিজমের একটা ধাঁচ দেখা যায়। তাছাড়া দেখো মন্টেস্কুর লেখাতেও দেখা যায়। একটা জিনিস মনে রাখবে, আমি এই যে আগের ভিডিওতে যে আলোচনা করেছিলাম ইনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, সেখানেও কিন্তু মন্টেস্কুকে আলোচনা করেছি। অ্যাকচুয়াল মন্টেস্কুর বিভিন্ন লেখাতে মানে দুটো দুটো ধরনের ধাঁচই পাওয়া গেছে, কখনো ইনভায়রনমেন্টাল ডিটারমিনিস্টের ধাঁচ পাওয়া গেছে, কখনো পসিবিলিজমের ধাঁচ ধাঁচ পাওয়া গেছে। ওকে, তো এই যে মন্টেস্কু ছিলেন, তো মন্টেস্কু কিন্তু বলতে গেলে পসিবিলিজমকেই বেশি মানে তার লেখার মধ্যে পসিবিলিজমের ইনফ্লুয়েন্সটাই বেশি ছিল।
যেখানে তিনি কিন্তু একই কথা বলছেন যে মানুষের কাছে এবিলিটি আছে চুজ করার জন্য, যে বিভিন্ন ধরনের অপরচুনিটির মধ্যে সে কোনটা চুজ করবে। ওকে। তাছাড়াও দেখো এই যে কোদ দে বাফন যিনি ছিলেন, তিনিও কিন্তু একজন পসিবিলিস্টিক মানে কনসেপ্টে বিলিভার ছিলেন। ঠিক আছে, তিনি কি বলছেন যে মানুষকে অর্ডার দেওয়া হয়েছে যে তুমি এই এই পৃথিবীটাকে যেমন করে ইচ্ছে ট্রান্সফর্ম করো, মানে এই অর্ডারটা বলতে গেলে যদি ভালোভাবে এ করি, তো তাহলে বলা যেতে পারে যে গড আমাদেরকে, মানুষকে অর্ডার দিয়েছে যে তুমি পৃথিবীটা যেমন ইচ্ছা ট্রান্সফর্ম করো। ওকে। তারপরে দেখো আরো অন্যান্য যে সমস্ত অনেক ফিলোসফার বা জিওগ্রাফার আছে, তারাও কিন্তু পসিবিলিস্টিক থিঙ্কিং এর বিলিভার ছিলেন। তো 19th সেঞ্চুরির মানে অ্যারাউন্ডে তখন পসিবিলিজম জিনিসটা আরো বেশি ভাবে মাথাচাড়া দিয়ে দিয়ে উঠছে। কারণ কি, যখন ইনভায়রনমেন্টাল ডিটারমিনিজমটা একটা এক্সট্রিম লেভেলে যাবে, তো তখন ভিদাল দেলা ব্লাস যিনি ছিলেন, তিনি পসিবিলিস্টিক কনসেপ্টটা মানে আরো স্ট্রংলি একটা ডেভেলপ করবেন জিওগ্রাফির ফিল্ডে। ওকে। মানে ম্যান আর এনভায়রনমেন্টের রিলেশনটা বোঝাবার জন্য, ফার্দার বোঝাবার জন্য। কারণ কি বলছি যে ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে, মানে ওয়ার্ল্ড ওয়ারের টাইমে যে সমস্ত কিছু যুদ্ধাস্ত্র বা পারমাণবিক বোমা টোমা ইউজ করা হয়েছিল, সেগুলোর ফলে কি মানে পারমাণবিক বোমা দিয়ে তো গোটা একটা পরিবেশকেই চেঞ্জ করে দেওয়া যায়, একটা প্রাকৃতিক পরিবেশকেই চেঞ্জ করে দেওয়া যায়, বা বাট তোমার নদীর গতিপথ ঘোরাবার যে চেষ্টা করা হয়েছিল, তো এগুলো কি, এগুলো দেখে তারা এটা ভেবেছিল যে তাহলে আমরা তো নেচারকে ডোমিনেট করতেই পারছি, তাহলে মানুষ আর এনভায়রনমেন্টাল রিলেশনে আগে যেটা পড়া হতো যে এনভায়রনমেন্ট মানুষকে ডোমিনেট করছে, সেই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল যে মানুষ চাইলেও এনভায়রনমেন্টকে ডোমিনেট করতে পারে, টোটালি চেঞ্জ করে দিতে পারে। ওকে। আমরা এখানে পরপর কতগুলো মানে পসিবিলিস্টিক ফিলোসফির কতগুলো জিওগ্রাফারকে দেখে নেব। প্রথমে দেখে নেব ভিদাল দেলা ব্লাস। তো তিনি কি বলছেন যে এনভায়রনমেন্ট একটা একটা লিমিট দিয়ে দিয়েছে কালচারের উপর, বাট এনভায়রনমেন্ট টোটালি কালচারটাকে ডিফাইন করে না। তো দেখো কালচার বলতে কি বোঝায়, আমাদের যদি বলা হয় বাঙালি কালচার, তো আমরা এর মধ্যে কি বুঝবো? আমাদের পোশাক আশাক, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের বিহেভিয়ার, সোশ্যাল হ্যাবিট যেটা আছে, বা আমাদের মিউজিক, আর্ট, ডান্স, ঠিক আছে, গেম যেগুলো খেলি, তো এগুলো কি আমাদের কালচারের মধ্যে পড়ে। ভিদাল কি বলছেন যে এনভায়রনমেন্ট আমাদের কালচারটাকে একটু মানে লিমিটেড করে দিয়েছে, বাট টোটালি আমাদের কালচারকে ডিফাইন করে দেয় না। কেন? যেমন কি এনভায়রনমেন্ট কোন কোন জিনিসটার ক্ষেত্রে আমাদেরকে লিমিট করে দিয়েছে, যেমন ধরো পোশাক আশাক। আমরা এখানে গরম জায়গায় আমরা সুতির পোশাক পরবো, আমরা তো লোমের মোটা পোশাক পরতে পারবো না, উলি পোশাক পরতে পারবো না। আমাদের খাবার দাবার, কারণ কি এখানে যেই ফসলটা উৎপাদনের উপযোগী সেই ফসল উৎপাদন হবে, তাহলে আমাদের খাবার দাবারটাকেও একটু লিমিট করে দিয়েছে, আমাদের পোশাকে লিমিটেশন এনে দিয়েছে। হ্যাঁ, তারপরে ধরো আমাদের ঘর বাড়ি বানাবার ক্ষেত্রে একটা লিমিটেশন এনে দিয়েছে, যে খুব এখানে ক্ষেত্রে সেটা অ্যাপ্লাইড না হলেও কিছু কিছু জায়গায় ঘর বাড়ি বানানোর ক্ষেত্রেও লিমিটেশন এনে দিয়েছে, যে যেখানে প্রচন্ড বৃষ্টিপাত হয় তুমি সেখানে ঢালু চাল বানাবে। তারপরে তোমার এই যে পাহাড়ি এলাকায় যেখানে বরফ পড়ে সেখানে চালটা খুব শক্তপোক্ত বানাবে। তো এরকম লিমিটেশন কিছু কিছু ক্ষেত্রে এনে দিয়েছে, বাট টোটালি আমাদের কালচারটাকে ডিটারমাইন করে না, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নেচারের কোনো হাত নেই। আমরা যদি কোনো একটা আমাদের ডান্স থাকে, কালচারাল ডান্স, তো সেক্ষেত্রে কোনো নেচারের হাত হাত নেই। আমাদের যদি কোনো কালচারাল গেম থাকে সেটার ক্ষেত্রে, বা আর্টের ক্ষেত্রে, মিউজিকের ক্ষেত্রে, আমাদের টোটাল মানে সোশ্যাল বিহেভিয়ারের সব কটা ক্ষেত্রে তো নেচারের হাত নেই। যার জন্য বলছি যে নেচার আমাদেরকে একটা লিমিট করে দেয় আমাদের কালচারের ক্ষেত্রে, মানে একটা লিমিটেশন করে দেয়, বাট আমাদের টোটাল কালচারটাকে ডিফাইন করে না। মানে কালচারাল যে এতগুলো অ্যাসপেক্ট বললাম, সেই অ্যাসপেক্টগুলো সব কটাকে নেচার ডিটারমাইন করে না, বাট কিছু কিছু জিনিসের ক্ষেত্রে লিমিটেশন ইম্পোজ করে দেয়। তাছাড়াও ভিদাল কি বলছেন যে মানুষ টোটাল ওভারকাম করতে পারে না ন্যাচারাল এনভায়রনমেন্টকে, কিন্তু সে কিভাবে রিয়াক্ট করবে সেটা সে চুজ করতে পারে। যেমন ধরো একটা মাউন্টেন যদি এখানে একটা ব্যারিয়ারের হিসেবে থাকে, তো মানুষ তো সেই মাউন্টেনটাকে তুলে ফেলে দিতে পারে না, বাট সে সেখানে রোড বা ব্রিজ বানিয়ে, মানে ট্র্যাক বানিয়ে যে কমিউনিকেশনটা ডেভেলপ করতে পারে, যে কিভাবে মাউন্টেনের জায়গাতে পসিবিলিটি খুঁজতে পারে যে সেখানে বাড়ি ঘর কিভাবে বানাবে বা কিভাবে সার্ভাইভ করবে। তো এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন। ওকে। তো ভিদালের পরে আমরা দেখে নেব ফেব্রেকে। ফেব্রে কি বলছেন, দেখো ফেব্রের কথা আগেই বলেছি যে তিনি প্রথম পসিবিলিস্টিক টার্মটা মানে ইউজ করছেন। ওকে। তো তার যে ফেমাস বইটাতে তিনি পসিবিলিজমের ব্যাপারে লিখবেন সেটা হচ্ছে আ জিওগ্রাফিক ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি। ওকে। তিনি বলছেন জিওগ্রাফির প্রবলেম হচ্ছে যে আমরা কোন মানে পসিবিলিটিটা ইউটিলাইজ করবো, সেটাই আমাদের প্রবলেম। আর তাছাড়া তিনি বলছেন যে সেখানে কোনো নেসেসিটি নেই, বাট এভরিওয়ার পসিবিলিটি। এই কথাটার মানে কি, যে সেখানে এরকম নেই যে যেখানে নেচার আমাদেরকে টোটালি মানে কন্ট্রোল করে, বাট সব জায়গাতে একটা পসিবিলিটি আছে। নেচার এরকম কোনো জায়গা নেই যেখানে নেচার পসিবিলিটি প্রোভাইড করে না। যেমন কি একটা একটা ডেজার্ট রিজিয়নে, সেখানেও আমরা মানে এখানে বলতে চাই যে পসিবিলিটি ইকুয়াল টু কিন্তু মানি। ওকে। তো ডেজার্টে আমরা পসিবিলিটি দ্বারা মানে খাল কেটে আমরা চাষাবাদ করতে পারি। তারপরে তোমার তুন্দ্রা অঞ্চলে আমরা যে চাষাবাদ করতে পারি গ্রিন হাউসের মধ্যে, তো সেখানে কি আমরা আমরা হার্স কন্ডিশন, যেখানে ওই ফসল উৎপাদন করার মতো কোনো পরিবেশই নেই, বাট আমরা সেটাকে
মানে পসিবল করে তুলেছি। তার মানে কি, নেচার সব জায়গাতে একটা পসিবিলিটি প্রোভাইড করে, বাট আমরা কিভাবে সেটাকে নেব বা কিভাবে ইউজ করবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আর আমাদের মানে মানুষ হচ্ছে যে সেই পসিবিলিটিটা জাজ, মানুষ কিভাবে ইউজ করবে সে নিজেই জাজ, ঠিক আছে। তাছাড়াও ফেভরে কি বলছেন যে হোমোজেনিয়াস রিজিয়ন, এটা নয় যে হোমোজেনিয়াস রিজিয়ন হলেই সেটা মানে হোমোজেনিয়াস সোসাইটি বা হোমোজেনিয়াস কালচার গড়ে তুলবে। যেমন ধরো হিমালয় একটা ন্যাচারাল রিজিয়ন, যেটা হচ্ছে হোমোজেনিয়াস রিজিয়ন একটা। তো সেই হিমালয়ান রিজিয়নের মধ্যে বিভিন্ন কালচার তুমি দেখতে পাবে। তুমি দেখতে পাবে কাশ্মীরি কালচার দেখতে পারবে, তারপরে তোমার নেপালি, ভুটানি, অসমী, মণিপুরি, তো বিভিন্ন কালচার তুমি সেই একটাই ন্যাচারাল রিজিয়নের মধ্যে দেখতে পাবে। তো যদি নেচার আমাদের কালচার ডিটারমাইন করে দেয়, তাহলে তো এই টোটাল এন্টায়ার মানে হিমালয়ান পর্বতের আশেপাশে যে সমস্ত মানুষজন বাস করে তাদের তো সবার কালচার একই হওয়া উচিত, কিন্তু তা তো নয়। তার মানে কি, তাহলে আমাদের হোমোজেনিয়াস কালচার বা একই কালচার একই মানে ফিজিক্যাল রিজিয়নের মধ্যে নাও থাকতে পারে। এটা কে বলছে? ফেভডে। এরপরে দেখো, এছাড়াও জিন ব্রুনহে যিনি, তিনি কি বলছেন? একই কথা, যে নেচার আমাদেরকে লিমিট প্রোভাইড করে, বাট আমাদেরকে পসিবিলিটিও দেয়, যে আমরা মানে কোনটা চুজ করবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। তো একই কথা, কিন্তু পসিবিলিজমের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামটা একই কথা তোমরা পাবে। দেখো, জিন বুর্নেন্স কিন্তু আবার বলছেন যে নেচার ইজ নট কম্পালসারি বাট বাট দ্য অ্যাপ্রুভাল। তো এই কনসেপ্টটা কিন্তু অনেকটা ভিদালের কনসেপ্টের সঙ্গে সেম, যে আমরা চাইলে নেচারকে মডিফাই করতে পারি, বাট নেচারটাকে টোটালি রিমুভ করে দিতে পারি না। আমরা চাইলে একটা পাহাড়কে মডিফাই করে আমাদের ইউটিলাইজের উপযুক্ত করে নিতে পারি, বাট টোটালি আমরা এন্টায়ার জিনিসটাকে মানে রিমুভ করে দিতে পারি না। ওকে, তো এই কথাটাই বলেছেন। এরপরে আমরা দেখে নেবো কার্লো সাওয়ারকে। তিনি বলছেন জিওগ্রাফারের রোল হচ্ছে যে আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টটা কিভাবে কালচারাল ল্যান্ডস্কেপে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা মানে অবজার্ভ করা। ওকে, তাছাড়াও কি বলছেন যে নেচার আমাদের কালচারের ক্ষেত্রে কিছু কিছু লিমিটেশন ইম্পোজ করে, বাট টোটালি মানে নেচার হচ্ছে কালচারের ক্ষেত্রে কিছু কিছু লিমিটেশন ইম্পোজ করে। আদারওয়াইজ আমরা যদি কালচারটাকে ডিটারমাইন করি, তাহলে কালচার হচ্ছে যে কোনো সোশ্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের কালচারটা গড়ে ওঠে। ওকে, এছাড়াও ফুলেরি যিনি ছিলেন তিনিও সাপোর্টার ছিলেন। তো ফুলেরি এমন একজন মানুষ ছিলেন তো যিনি মানে সেই টাইম পিরিয়ডে দেখো ন্যাচারাল রিজিয়ন ওয়াইজ ওয়ার্ল্ডটাকে ভাগ করা হতো, যে বিভিন্ন ন্যাচারাল রিজিয়ন ওয়াইজই ওয়ার্ল্ডটাকে ভাগ করা হচ্ছে। বাট ফুলেরি ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিল যে যিনি মানে হিউম্যান অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করে ওয়ার্ল্ডটাকে ভাগ করছেন, এবং হিউম্যান অ্যাসপেক্টগুলো কি, মানে মানুষ যে সমস্ত প্রবলেম ফেস করে তার উপর ডিপেন্ড করে তিনি রিজিয়নকে ভাগ করছেন। যেমন ধরো রিজিয়ন অফ হাঙ্গার তিনি দিয়েছেন, তারপর রিজিয়ন অফ ইফর্ট, তারপর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, তো এইভাবে তিনি ভাগ করছেন। ওকে, তাছাড়া ফুলেরি কি বলছেন, তিনি অবজার্ভ করেছিলেন যে ইউরোপের পিপলরা যখন এই বিভিন্ন ধরনের মিনারেল বা তোমার কোল টোল এগুলো ইউজ করতে শিখেছিল, তখন তারা একটা লাক্সারি লাইফ লিড করছিল। তো তখন তারা নিজেদেরকে ভেবেছিল আমরা সুপিরিয়র, আমরা সুপ্রিম, আমরা নেচারকে টোটালি ডোমিনেট করতে পারি, টোটালি মডিফাই করতে পারি। ওকে, তাছাড়া দেখো কন্টেম্পোরারি জিওগ্রাফিক্যাল পসিবিলিটিস যারা বিলিভ করতো, তো তারা এটা বিলিভ করতো যে আমাদের কালচার ওয়াইজ আমরা ন্যাচারাল এনভায়রনমেন্টকে মানে এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারাক্ট করি। মানে ধরো আমাদের আমাদের এখানকার ইন্ডিয়ান কালচার ওয়াইজ যদি বলি, তো আমরা রিভারকে পুজো করি, তো রিভারের সঙ্গে তেমনই রিয়াক্ট করি। তো রিভারকে পুজো করার জন্য কিন্তু আমাদের রিভারটা পলিউটেডই বেশি হয় বলতে গেলে, কারণ কি সেখানে আমরা বিভিন্ন ফুল টুল আরো কিছু অস্থি টস্থি ভাসাচ্ছি, তো স্বাভাবিকভাবে রিভারটা যেটা পলিউটেডই হচ্ছে। তো আমরা আমাদের কালচার ওয়াইজ আমাদের মানে ন্যাচারাল এনভায়রনমেন্টকে ট্রিট করছি। তো কোনো কোনো তুমি ট্রাইবাল এলাকা দেখবে যে যারা ওই গাছ টাছকে পুজো করে। ওকে, মানুষ তার কালচার ওয়াইজ ন্যাচারাল এনভায়রনমেন্টের সঙ্গে কি ট্রিট করবে সেটা কিন্তু ডিপেন্ড করে। এছাড়া আমরা পসিবিলিস্টিক কনসেপ্টটাকে যদি ক্রিটিসাইজ করি, তো তাহলে দেখতে পাবো যে নেচার সব জায়গাতে সমানভাবে পসিবিলিটি প্রোভাইড করে না। মানে ধরো টেম্পারেট রিজিয়নে কোনো একটা জিনিসকে মডিফাই করা বা টেম্পারেট রিজিয়নে সার্ভাইভ করা, সেখানকার নেচারটাকে মডিফাই করা অনেক বেশি ইজি। বাট তুন্দ্রা বা ডেজার্ট রিজিয়নে যেটা বলছিলাম, তো মানে সেখানকার ক্লাইমেটিক কন্ডিশনটা আরো বেশি হার্শ, তো সেখানে আমাদেরকে পসিবিলিটি খোঁজার জন্য আরো বেশি স্ট্রাগল করতে হয়। তো যার জন্য নেচার সেম পসিবিলিটি সব জায়গায় প্রোভাইড করে না। মানে কোথাও স্ট্রাগল বেশি করতে হয়, কোথাও স্ট্রাগল কম করতে হয়। আর তাছাড়া পসিবিলিস্টিক যে কনসেপ্টটা, সেটা কিন্তু টোটালি অ্যানথ্রোপোসেন্ট্রিক একটা কনসেপ্ট হয়ে গেছিলো। মানে মানুষের মানে হিউম্যান ইন্টারাকশনটা হিউম্যানকে বেশি স্ট্রং দেখিয়েছে দেন ন্যাচারাল এনভায়রনমেন্টের থেকে। ন্যাচারাল অ্যাসপেক্টটাকে টোটালি মানে কি বলবো নেগলেক্ট করে যাওয়া হয়েছে এই এই পসিবিলিজমে। তার জন্য পসিবিলিজমের একটা অপোজিট কনসেপ্ট মানে সেই সেই টাইমে হয়েছিল। কারণ কি দেখো, একেবারে হয় এক্সট্রিম ডিটারমিনিস্ট চলে আসছে, অথবা পসিবিলিস্ট চলে আসছে। যার জন্য মিড ওয়ে বিটুইন একটা ওয়ে কিন্তু বের করেছিল টেলর, যেটাকে নিউ ডিটারমিনিজম বলা হয়।
পসিবিলিজমের এই কনসেপ্টটা ফার্দার কালচারাল জিওগ্রাফির ক্ষেত্রে বা হিউম্যান ইকোলজির ক্ষেত্রে অনেকখানি ইনফ্লুয়েন্সিয়াল হয়েছিল, কারণ এই সমস্ত ব্রাঞ্চগুলোকে আরও বেশি ফার্দার ডেভেলপ করতে হেল্প করেছিল কিনা পসিবিলিজমের কনসেপ্টটা। তো দেখো, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম বা পসিবিলিজম দুটোই কিন্তু খুব ছোট ছোট টপিক, বাট তোমাদেরকে এই ভিডিওটা এত বড় করার এটাই কারণ যে যাতে তোমরা কোরিলেট করতে পারো। ডিটারমিনিজমের ক্ষেত্রে দেখতে পাবে যে বিভিন্ন জিওগ্রাফাররা যে থিওরিগুলো দিয়েছে, কেন দিয়েছে, কোন পার্সপেক্টিভে দিয়েছে, সেগুলো আমি দেখিয়েছি যে ম্যালথাস কেন ওই টাইমে ওই থিওরিটা দিয়েছিল। তো পসিবিলিজমের ক্ষেত্রে সেরকম কোনো থিওরি আমি পাইনি, বাট এদের এই সমস্ত জিওগ্রাফারদের কোটেশন বা যা কথাগুলো বলেছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো আশা করি তোমাদের টপিকটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর আদারওয়াইজ যদি তোমাদের কোনো কমেন্ট বা কোনো সাজেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা চাইলে ভিডিওটাকে ক্রিটিসাইজও করতে পারো, কারণ কি ক্রিটিসিজম থেকেই আমরা শিখতে পারি এবং নতুন করে মানে সেই জায়গাটা ঠিক করতে পারি। তো তোমরা চাইলে কমেন্ট সেকশনে ভিডিওটাকে ক্রিটিসাইজও করতে পারো। ধন্যবাদ।